হ্যালো ফ্রেন্ড। সো আমি আবার চলে আসলাম তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে। সো হোপফুলি তোমরা রেডি আছো যে ক্লাস করার জন্য। যদি সেরকমটা থাকো অবভিয়াসলি যে নতুন আরও কিছু শিখতে পারবে। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকাটা জরুরি এখনকার সময়, কারণ যতটা পজিটিভ থাকবে, নিজেকে ভালো রাখবে, ততটাই সব কিছু ভালো হবে। আদারওয়াইজ তো চলাটা মুশকিল, যতটা চাইবে নিজেকে পজিটিভ রাখতে ফ্রেন্ড। সো ফ্রেন্ড, আমাদের আজকে নতুন আরেকটি ক্লাস, যে নতুন আরেকটি টপিকের উপর। তোমরা জানো যে আমাদের এই ক্লাসটি কিন্তু টিআরবিটি সিলেবাসকে বেস করে নিয়ে আসা। সো টিআরবিটি সিলেবাসকে কমপ্লিটলি আমরা ফলো করছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা করছি। তাছাড়া ফ্রেন্ড, আমরা জানো যে আরেকটি ক্লাস করাচ্ছি যেগুলো বাইলিঙ্গুয়াল হচ্ছে, সেগুলো তো সবাই দেখতে পারো। পাশাপাশি আমাদের এই ক্লাসটি যারা টিআরবিটি পাশাপাশি অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও অবভিয়াসলি দেখতে পারবে, তাদের জন্য হেল্পফুল হবে অবভিয়াসলি। তো অবশ্যই চাইবে যে দেখতে ক্লাসটি। তো আমাদের আজকে টপিক দ্য ওয়ার্কস অফ উইন্ডস, যে বায়ুর কাজ নিয়ে আমাদের আজকে টপিক। তার আগেও জানো যে আমরা অলরেডি কিন্তু যে রিভার্স এবং গ্লেশিয়ার, সেগুলোর উপর কিন্তু ক্লাস করে নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখতে পারো, উপরে দেওয়া আই বাটন ক্লিক করে দেখতে পারো। তাছাড়া আমাদের চ্যানেল প্লেলিস্টে সেখান থেকেও দেখতে পারবে। আমরা কিন্তু অলরেডি করে নিয়েছি। কী কী করে নিয়েছি? দ্য রিভার্স এবং গ্লেশিয়ার। তো যারা দেখুন তাদের হচ্ছে বলছি অবশ্যই গিয়ে দেখে নেবে। খুবই মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো করেছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। সো সো ফ্রেন্ড, আমরা যদি সেই নদী এবং হিমবাহের কাজ এবং সেই ক্লাসটি দেখে থাকি, আশা করব যে সে বায়ুর বা উইন্ডসের এই ক্লাসটিও তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমাদেরও বুঝতে সুবিধা হবে, কারণ তাদের মধ্যে কিছু সিমিলারিটি আছে। যেভাবে বায়ু এবং নদী নদী এবং গ্লেশিয়ার যেভাবে কাজ করছে, কিন্তু সেভাবে বায়ু কিন্তু সেইভাবেই কাজ করছে। তো তাদের কাজের ধরন কিছুটা ডিফারেন্স হতে পারে, বাট তাদের কাজের মধ্যে অনেকটা সিমিলারিটি আমরা দেখতে পাই। যেভাবে আমরা পড়েছি আমাদের প্রিভিয়াস ক্লাসে, যে নদী এবং হিমবাহ কিন্তু তার যাত্রাপথে তিনটি কাজ করে থাকে। দ্যাট মিন্স তার প্রথমটি হলো যে ক্ষয়, বহন এবং অবক্ষেপণ। সেমভাবে কিন্তু বায়ু সেমভাবে করে থাকে। সো বায়ু সেমভাবে কিন্তু নদী এবং হিমবাহের মতো সেমভাবে সেও করে থাকে। পাশাপাশি আমরা যদি বলি যে বায়ু কোথায় কাজ করে, সো ফ্রেন্ড, বায়ুর বেসিক্যালি কাজ আমরা নদী এবং হিমবাহের মতো সেইভাবে তো দেখতে পাই না, যে নদী এবং হিমবাহের মতো। তো বায়ু বেসিক্যালি দেখা যায় যে বায়ুর কাজ কোথায় দেখা যায়? বায়ুর কাজ দেখা যায় যেখানে গাছপালা প্রায় শূন্য, যেখানে শূন্য বলতে শূন্য, যেখানে কিছুই নেই, সেখানে শুষ্ক মরুভূমির কথা বলা হচ্ছে। এখানে শুষ্ক মরুভূমি বলতে শুষ্ক মরুভূমিতে আমরা দেখতে পাই সেখানে গাছপালা একটুও দেখতে পারবে না। দেখতে পাচ্ছ সেখানে এখানে যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু বায়ুর কারণেই হচ্ছে, সেই সব কাজগুলো। কারণ সেখানে গাছপালা বলে কিছু নেই এবং মরুভূমি অঞ্চল একবারে শুষ্ক মরুভূমি অঞ্চল। এবং বেসিক্যালি সেখানে যে বৃষ্টিপাতের পরিমাণ ততটাই কম যে 25 সেন্টিমিটার নিচে কম থাকে। বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 25 সেন্টিমিটার নিচে থাকে। সেই সব অঞ্চলে বায়ুর কাজ সাধারণত দেখা যায়। সেসব অঞ্চলে বায়ু সাধারণত দেখা যায় সেসব অঞ্চলে। এবং সেসব অঞ্চল বলতে পারো যে স্যার, ঠিক আছে, বায়ু সেসব অঞ্চলে কাজ করে। এখন কিভাবে কাজ করে বায়ু সেসব অঞ্চলে? সো ফ্রেন্ড, বায়ু সেসব অঞ্চলে বেসিক্যালি কাজ করে থাকে, কারণ সেসব অঞ্চলের যে মৃত্তিকার কণাগুলো, সেসব অঞ্চলে যে মাটির যে কণাগুলো আছে, সেগুলো কি থাকে, যে পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকে, পরস্পর থেকে আলাদা থাকে, কারণ শুষ্ক থাকে, তার মধ্যে কোনো আলাদা থাকে না। যেভাবে আমরা দেখতে পাই যে আমরা যেই জায়গাতে আছি সেই জায়গাতে কখনো যে বায়ু সেভাবে কাজ করতে পারে না, কারণ হচ্ছে যে প্রচণ্ড গাছপালা, তারপরে বৃষ্টিপাতের পরিমাণও বেশি। সেক্ষেত্রে বায়ু কিন্তু সেভাবে কাজ করতে পারে না। বাট বায়ু কাজ করে সেই জায়গাতে, যেই জায়গাতে মরুভূমি, একেবারে মরুভূমি, এবং সেই জায়গাতে যে বৃষ্টি হয় না, বৃষ্টি 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার কম হয়, এবং সেই জায়গাতে গাছপালা শূন্য থাকে, এবং সেই জায়গার যে মাটিগুলা, যে বালুগুলা খুবই শুষ্ক থাকে, খুবই হালকা থাকে। তার জন্য বায়ু সেসব সেসব কণাগুলাকে কিন্তু সহজেই যে উপরে তুলে আনতে পারে, উপরে বহন করতে পারে, এবং বহন করার পাশাপাশি সেগুলাকে এক জায়গাতে আরেক জায়গায় অবক্ষেপণ প্রক্রিয়ার মাধ্যমে বায়ু তার ক্ষয়কার্য সাধন করে থাকে, বায়ু তার কাজ করে থাকে বেসিক্যালি। সো বায়ু বেসিক্যালি সেসব এলাকাতেই কাজ করে ফ্রেন্ড। সো আমরা দেখতে পাই বেসিক্যালি যে যেসব বায়ুর মধ্যে বেসিক্যালি দেখতে পাই যে বালি, মাটি, পলি, আগ্নেয় ভস্ম, সেগুলো কিন্তু বায়ু বেসিক্যালি বহন করে থাকে। এবং দেখতে পারবে যে ফ্রেন্ড, যেসব অঞ্চলে বা যেসব বায়ুর মধ্যে যে ধূলিকণা থাকেই না বলে চলে, যেসব বায়ুর মধ্যে ধূলিকণা থাকে না, সেসব অঞ্চলে কিন্তু বা সেই বায়ুর দ্বারা কিন্তু ক্ষয়কার্য বা অবক্ষেপণ করা সম্ভব নয়। কিভাবে সম্ভব বলতে পারো? কিভাবে সম্ভব হতে পারে? যদি বায়ুর মধ্যে তার যেগুলা দিয়ে সে তার ক্ষয় করবে, অবক্ষেপণ করবে, সেগুলা যদি সে করতেই না পারে, তাহলে কিভাবে সে তা করবে? শুধু ধূলিকণা কিন্তু যে এক্সিস্টিং করতে লাগে সে বায়ুর মধ্যে, যদি বায়ুর মধ্যে সেভাবে থাকে, তাহলে কিন্তু পাহাড়ের গায়ে বা কোনো পাথরের গায়ে আঁচড় কেটে তখন সে সেটার মধ্যে যে
ক্ষয় বা অবক্ষেপণ করতে পারে। দেখো এখানে দেখা যাচ্ছে যে পাথরটা আছে, তো পাথরটা কিভাবে বায়ু তার ক্ষয়কার্য করেছে। বায়ু দেখেছো যে কীভাবে মধ্যের জায়গার মধ্যে সে ক্ষয়কার্য করেছে অনেক সময় ধরে, যে বায়ু যে তার বিভিন্ন আঘাতের ফলে যে পাথরের মধ্যে কিন্তু ক্ষয়কার্য দেখা গিয়েছে। তো এই ছিল হচ্ছে বায়ুর ক্ষয়কার্য, বায়ু কিভাবে ক্ষয়কার্য করে। অবশ্যই আমরা আমাদের আগের ক্লাসটিতে, এই ক্লাসটিতে জানবো যে কোয়েশন বেস জানবো বায়ু কী কীভাবে তার ক্ষয়কার্য করে থাকে। চলো ফ্রেন্ড, তাহলে আমরা সামনের দিকে যাওয়া যাক। তার সাথে ফ্রেন্ড, তোমরা যারা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হলে অবশ্যই জয়েন হতে পারো। আমরা আমাদের টেলিগ্রামের ক্লাসের সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখানে শেয়ার করে থাকি। তোমরা অবশ্যই চাইলে সেখানে জয়েন হতে পারো। ইভেন ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা টেলিগ্রামের মধ্যে টেস্টও করাচ্ছি। তোমরা দেখেছো যে গতকালকেও আমরা টেস্ট দিয়েছি, যে হিস্ট্রি থেকে 10টি কোয়েশন দিয়েছি। অনেকে পার্টিসিপেট করেছো, প্রায় মোর দেন এখন পর্যন্ত প্রায় অ্যারাউন্ড 2000 পার্টিসিপেট, সরি নট 2000, 200 পার্টিসিপেট করেছো। তো অবশ্যই সবাই করবে। যারা যারা টেলিগ্রামে আছো, আমাদের টেলিগ্রামে অলরেডি প্রায় কিন্তু 4000 মানুষ আছে, কিন্তু প্রায় 4000। তো অবশ্যই করবে। যারা যারা করনি বা যারা যারা যাচ্ছ না, অবশ্যই যেতে পারো, যেখানে গিয়ে পার্টিসিপেট করতে পারো যদি ভালো প্রিপারেশন নিতে চাও। যদি আমাদের এরকম ক্লাস ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ড যারা যারা এখন মতো লাইক করছো না, শেয়ার করছো না, অবশ্যই করে নেবে। পাশাপাশি সাবস্ক্রাইব করতে বলবে না, কারণ যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ক্লাস নোটিফিকেশন কীভাবে পাবে। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি। সো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস প্রিপেয়ার এক্সাম। সো চলো ফ্রেন্ড, আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিই আজকে। আমরা জানো যে প্রত্যেকটা ক্লাস কোয়েশন বেস করাচ্ছি, পাশাপাশি তার পিছনে ডিসকাশনও থাকছে তোমাদের জন্য, যাতে তোমরা সেগুলো কোরিলেট করতে পারো। অবশ্যই তোমরা সবাই আনসার করবে যে কী হবে। কোয়েশন নাম্বার 1, নিচের কোনটি অদৃশ্য শক্তিরূপে নদী ও হিমবাহের নাই ক্ষয়, বহন এবং অবক্ষেপণের কাজ করে? নিচের কি হবে সঠিক উত্তর? যে ক্ষয়, বহন ও অবক্ষেপণের কাজ করে থাকে, কি হতে পারে সঠিক উত্তর? সো তোমাদেরকে বলে রাখছি যে ফ্রেন্ড, আমাদের যে 3টি অপশন দেওয়া আছে, হতে পারে যে রাইট অ্যান্সারটি সেই অপশন নাও থাকতে পারে। তো তার জন্য বুঝে শুনে ভালো করে আনসার করবে। এমনটা নয় যে দেখলে বাস আনসার করে দিলে। কোয়েশনটি পড়ার পর ভালো করে বুঝে আনসার করবে। তো সঠিক উত্তরটি কী হবে? আমাদের সঠিক উত্তরটি কী হবে? নিচের কোন অদৃশ্য শক্তি, এখানে অদৃশ্য শক্তির কথা বলা হচ্ছে, তাহলে অদৃশ্য শক্তি বলতে কি বোঝানো হচ্ছে? অদৃশ্য শক্তি কি হতে পারে? অদৃশ্য শক্তিরূপে নদী এবং হিমবাহের নেই। যে নদী এবং হিমবাহ যেভাবে কাজ করে সেভাবে সেই অদৃশ্য শক্তি ক্ষয়, বহন এবং অবক্ষেপণও কাজ করে। সেক্ষেত্রে কি হতে পারে? কেউ যদি ভাবতে পারে যে সমুদ্রের তরঙ্গ হতে পারে বা হিমবাহ হতে পারে, নদী হতে পারে, সেগুলো তো নদী তো হতে পারে। নদী কীভাবে অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে? হিমবাহ সেভাবে কাজ করে না। যদি সমুদ্রের তরঙ্গ কেউ ভেবে থাকো, তো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তর হবে আজকে টপিক যে বায়ু। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে বায়ু কিন্তু সেই অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে। ইয়েস। অনেকে বলতে হবে স্যার আপনি তো অপশনই দেননি, এভাবে তো চিটিং করা হচ্ছে না আমাদের সাথে। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা কীভাবে জানবো বলুন তো, যে আপনি যে এভাবে আমাদের সাথে নিয়ে আসছেন, অপশনই দেননি, আবার বলছেন যে আনসার করতে। সো ফ্রেন্ড, আমরা জানি তো তোমরা সেটা পারবে, তার জন্য অপশন দেইনি। আমি জানি যে সবাই পারবে, তো তার জন্য অপশন রাখাটা প্রয়োজন মনে করিনি। সো কোয়েশ্চেন নাম্বার 1 সবাই ভালো আনসার করেছে, দ্যাট ইজ অপশন বায়ু হবে। কিন্তু নেক্সট কোয়েশ্চন, অবঘর্ষণ এবং অপসারণ। যে অবঘর্ষ, অপসারণ এবং ঘর্ষণ দ্বারা সাধারণত কে তার ক্ষয়কার্য প্রক্রিয়া সাধিত করে? যে অবঘর্ষ প্রক্রিয়া, অবঘর্ষ, অপসারণ এবং ঘর্ষণ দ্বারা সাধারণত কে তার ক্ষয়কার্য প্রক্রিয়া সাধন করে? অনেকে হতে পারে ভাবতে পারে যাচ্ছে স্যার আপনি তো আজকে বায়ু করাচ্ছেন, দ্যাট মিনস তো বায়ু হবে, এমন করে আনসার করতে পারে অনেকে। যদি সেরকমটা ভেবে আনসার করে থাকো যে ফ্রেন্ড, তাহলে কিন্তু সঠিক উত্তর করেছো। ইয়েস, যে আমাদের সঠিক উত্তর হবে যে বায়ু। বায়ু কিন্তু যে অবঘর্ষ, অপসারণ এবং ঘর্ষণ প্রক্রিয়া কিন্তু সে তার ক্ষয়কার্য সাধন করে। সো এখন বলতে পারছো স্যার অবঘর্ষ কি? হোয়াট ইজ অবঘর্ষ? অবঘর্ষ বলতে আমরা কি বুঝি? অবঘর্ষ বলতে আমরা কি বুঝি? সো ফ্রেন্ড, আমরা যখন প্রথমে ডিসকাশন করি, তোমরা যদি প্রথম 4-5 মিনিট শুনে থাকো, অবশ্যই জানবে যে বায়ু কিন্তু তার সাথে কিন্তু প্রচণ্ড ধূলিকণা রাখে। তার মধ্যে হলো যে বালি, মাটি, পলি, আগ্নেয় ভস্ম, সেগুলো কিন্তু বায়ু তার সাথে বহন করে চলে সব সময়। সেগুলো কোথায় চলে বহন করে? যে বেসিক্যালি সেসব বায়ু কিন্তু সেসব কাজ করে যেখানে গাছপালা শূন্য বা মরুভূমি এলাকায়, শুষ্ক এলাকা, যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বা বৃষ্টিপাতের পরিমাণ যে 25 সেন্টিমিটার নিচে। তো তার মানে কি অবঘর্ষ কি? তার মানে কি অবঘর্ষ বোঝাচ্ছে? নো ফ্রেন্ড। সো ফ্রেন্ড, সো বায়ুর সঙ্গে যেসব বাহিত যে ধূলিকণাগুলা, সেগুলা কিন্তু যে প্রচণ্ড কোনো শিলার সাথে ঘর্ষণের ফলে সেই অবঘর্ষের কাজ করে থাকে, সেই অবঘর্ষের কাজ করে থাকে। তো মনে রাখবে যে বায়ুর সঙ্গে বাহিত সেই ধূলিকণার সঙ্গে যে শিলাস্তূপের প্রবল ঘর্ষণ যখন সৃষ্টি হয়, তখনই কিন্তু সেসব অবঘর্ষণ যে
যে অবকর্ষ তাকে অবকর্ষ বলে থাকে। দেখতে পাচ্ছ যে এখানে যে বায়ু কিভাবে কাজ করছে, তার সঙ্গে সেসব থাকার পরে, সেসব উপাদানগুলো থাকার পরে কিন্তু সে তার এই জায়গাতে কাজ করতে পেরেছে, আদারওয়াইজ সে কিভাবে করবে। যদি আমাদের মতো এলাকার যদি কথা বলি, সে কিন্তু কাজ করতে পারবে না, কারণ তার মধ্যে কিন্তু সেইভাবে সেই সব উপাদানগুলো নেই যে কাজ করার মতো। সো তাহলে বলতে পারতো স্যার ঠিক আছে, অবকর্ষ তো বলে দিয়েছেন, তাহলে অপসারণ এবং ঘর্ষণটু বলে দেন কষ্ট করে। তো চলো ফ্রেন্ড, আমরা কষ্ট করে কেন, তোমাদের জন্য সেটুকু করতে রাজি আছি। পাশাপাশি তোমরা চাইবে যে যারা যারা এখন মতো লাইক করছে না, করে নেবে যদি আমাদের এরকম ক্লাস ভালো লাগছে। তোমাদেরকে বলতে হয়, জানি না কেন যে বলতে হয় তোমাদেরকে, তোমরা তো করতে পারো না, এসে যে না করে দিই আমাদের আমাদের যে ছোট্ট একটা কাজ, তো করে দিই, তারপরেই আমরা রিল্যাক্স হয়ে বসি। তো অবশ্যই করবে, যারা করছো না এইভাবে করে নেবে আসি। সো অপসারণ, এখানে অপসারণ বলতে কি বোঝায়? অপারেশন বলতে তোমরা আশা করি বুঝে নিয়েছো যে অপারেশন বলতে কি বোঝায়। অপারেশন বলতে কি বোঝায়? যে বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় যে সূক্ষ্ম বালুকণা সেগুলো বহন করে নিয়ে যায় এবং সেগুলোকে অপারেশন বলে। অপারেশন কথা তো আশা করি সবাই বুঝেছো। এবং ঘর্ষণ কি, সেটা তো আরও ক্লিয়ার তোমাদের কাছে। তো ঘর্ষণ কি? ঘর্ষণের ফলে সেই শিলাখণ্ডগুলি যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং ও সূক্ষ্ম বালুকণায় পরিণত হয়। সো ফ্রেন্ড, যে বায়ু যেভাবে প্রথমবারের মতো অবঘর্ষ করে, যে বায়ু যেভাবে তার মধ্যে সে থাকা উপাদানগুলো নিয়ে সে কোনো শিলার সাথে ঘর্ষণ করে এবং সেই প্রক্রিয়াকে বলে যে ঘর্ষণ। শিলার সাথে আঘাত করা বা সেই শিলাকে চূর্ণ বিচূর্ণ করা, সেগুলোকে বলে ঘর্ষণ। তো আশা করি বুঝতে পেরেছো যে অবঘর্ষ, অপসারণ এবং ঘর্ষণ। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 3। গোলাকৃতি শীর্ষ ও খাড়া ডালযুক্ত কঠিন শিলাস্তূপকে কি বলা হয়? তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রেন্ড, আমরা কিন্তু ক্লাসে করাচ্ছি 15 থেকে 20 কোয়েশ্চন প্রত্যেকটা ক্লাসে। বাট তোমরা কি সেটা দেখেছো যে আমরা কি আদৌ কি 15 থেকে 20 কোয়েশ্চন করাচ্ছি না তার থেকে বেশি করাচ্ছি? আমরা কিন্তু তোমাদেরকে অ্যাজ মাচ এজ পসিবল যতটা পারছি কোয়েশ্চন দেওয়ার ট্রাই করছি, যাতে তোমাদেরকে সেভাবে দিতে পারি। আমরা কম কোয়েশ্চন অন্তত করাচ্ছি, বাট চাই যে তোমরা সেসব কোয়েশ্চনগুলো ভালো করে শিখতে এবং যাতে না বলো প্রথমত কখনো। সেসব কোয়েশ্চনগুলো যাতে রিলেট করতে পারো, যখন ফাদার যখন পড়বে তখন সেগুলো যাতে রিলেট করতে পারো, তার জন্য কিন্তু আমরা সেভাবে নিয়ে আসছি। সো কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর কী হবে? গোলাকৃত শীর্ষ ও খাড়া ডালযুক্ত কঠিন শিলাস্তূপকে কী বলা হয়? কোয়েশ্চন নাম্বার 3। সো কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড আমাদের ওয়ান্স এগেন দ্য ইনসেলবাজ। গোলাকৃত শীর্ষ এবং খাড়া ডালযুক্ত সেই শিলাস্তূপকে ইনসেলবাজ বলে। এখানে বলা হচ্ছে শিলাস্তূপের এখানে বলা হচ্ছে যে এই প্রকারের কথা, যে প্রকার কথা এটা গোলাকৃত হবে, হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা গোলাকৃত হবে, যে গোল হবে। সো গোলাকৃত সেই শীর্ষ খাড়া ডালযুক্ত, সেই সেই কঠিন শিলাস্তূপকে কী বলা হয়? সেটাকে বলা হয় যে ইনসেলবাজ। নেক্সট কোয়েশ্চন, সাহারা মরুভূমির কুয়াটারা অঞ্চল বায়ুর কোন প্রকার ক্ষয়কার্যের ফলে হয়েছে? যে সাহারা মরুভূমির সেই কুয়াটারা অঞ্চলটি হচ্ছে বায়ুর কোন প্রকার ক্ষয়কার্যের ফলে বেসিক্যালি হয়ে থাকে? অবঘর্ষ, অপসারণ এবং ঘর্ষণ। কি হতে পারে সঠিক উত্তর? সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তর কি হবে? যে সাহারা মরুভূমির সেই কুয়াটারা অঞ্চল, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, সেই অঞ্চলটি যে বায়ুর কোন প্রকার ক্ষয়কার্যের ফলে হয়ে থাকে? সো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, সেটি হয়ে থাকে একমাত্র অপশন বি, দ্যাট ইজ অপসারণ প্রক্রিয়ার দ্বারা। যে বায়ুর অপসারণের দ্বারা কিন্তু সেরকম যে সেটা হয়েছিল, যে সাহারা মরুভূমির সেই কুয়াটারা অঞ্চল, সেটা বায়ুর একমাত্র অপসারণের ফলেই সেটা হয়েছিল। ইভেন ফ্যান কি অনবরত কিন্তু বায়ু অপসারণের ফলে অনেক সময় দেখা গিয়েছে যে যে ব্রহ্মজল উন্মোচিত হয়, কিন্তু মাটির নিচে থেকে জলও কিন্তু উঠে যায়, অনেক সময় মাটির নিচে সেই জলও দেখা যায়। কারণ কি? কারণ অনবরত সেই অপসারণের ফলে কিন্তু যে প্রচণ্ড পরিমাণে কিন্তু যে মাটি বা বালিগুলা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। যেহেতু এক জায়গার মধ্যে প্রচণ্ড পরিমাণে সেরকম কাজ হওয়ার পর কিন্তু সেই স্থানের মধ্যে কিন্তু অনেক প্রচণ্ড পরিমাণে গর্ত সৃষ্টি অনেক বড়, এবং সেখানে কিন্তু ভৌম জলও দেখা যায়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5। বালিয়ারি ও লোয়েন্স সমভূমি কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ? যে বালিয়ারি ও লোয়েন্স সমভূমি কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ? তো কখনো এভাবে আনসার করবে না যে ফ্যান, কখনো এভাবে আনসার করবে না। কীভাবে আনসার করবে না বলতে পারো? যে কখনো এভাবে আনসার করবে না যে স্যার আপনি তো আজকে বায়ু করাচ্ছেন, দ্যাট মিনস সবগুলো আনসার তো বায়ু রিলেটেডই হবে। তো সেরকমটা কখনো কনসেপ্ট রাখবে না ফ্যান। অনেক সময় কিন্তু আমরা সেভাবে নিয়ে আসি, কারণ দেখতে চাই যে তোমরা কতটা প্রিভিয়াস ক্লাসগুলো মনে আছে। তো কেউ এভাবে লাগাবে না যে যেহেতু বায়ুর ক্লাস করছে তো বায়ুই হবে আনসার। হ্যাঁ, সো ফ্রেন্ড, সঠিক উত্তরটি কী হবে কোয়েশ্চেন নাম্বার 5 এর? যে বালিয়ারি এবং লোয়েন্স সমভূমি কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ? কোয়েশ্চেন নাম্বার 5।
ইয়েস। তো যারা বুঝতে পেরেছো তারা দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তর হবে যে অপশন সি, কিন্তু যে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমির উপর যে বালিয়ারি এবং লোয়েন্স সেই প্রকার সমভূমি। নেক্সট কোয়েশ্চন, রাজস্থানের লবণাক্ত জলের হ্রদ কি নামে পরিচিত? যে রাজস্থানের যে লবণাক্ত জলের হ্রদ আমরা দেখেছি, সেগুলা কিসের জন্য সৃষ্টি হয়েছে? সেগুলা কিন্তু যে একমাত্র বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে। এখানে আমাদের কোয়েশ্চন কিন্তু বলা হচ্ছে যে রাজস্থানের সেই লবণাক্ত জলের হ্রদ কি নামে পরিচিত? কোয়েশ্চন নাম্বার 6, কোয়েশ্চন নাম্বার 6 কি হবে ফ্রেন্ড? কোয়েশ্চন নাম্বার 6 কি হবে? সো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছি যে আমরা যত দিন যাচ্ছে এবং যত এক্সাম আরও এগুচ্ছে তোমাদের জন্য, ততটা কিন্তু তোমরা পিছিয়ে যাচ্ছ। কেন বুঝতে পারছি না যে ততটা কিন্তু তোমাদের পার্টিসিপেশনকে সেভাবে পাচ্ছি না কিন্তু প্রত্যেকটা ক্লাসে। তো সেরকমটা যদি চলতে থাকে যে ফ্রেন্ড, যদি যেরকমটা চলতে থাকে, যদি হোপফুলি যদি আগস্টে বা সেপ্টেম্বরে যদি এক্সাম নিয়ে নেয় তাহলে কি করবে? যদি এভাবে পার্টিসিপেশন কমতে থাকে, সিচুয়েশন যত বেটার হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের পার্টিসিপেশন কিন্তু কমাচ্ছ ফ্রেন্ড। তো সেরকমটা যদি চলতে থাকে কিন্তু সমস্যা আছে কিন্তু ফ্রেন্ড। তো কি বলবার, তোমরা সবাই বুঝো, তো বলার কিছু নেই, তোমরা ওয়েল ম্যাচিউরড, তোমরা সবাই যথেষ্ট বুঝো। তো অবভিয়াসলি তোমরা বুঝে নাও যে কি বলতে চাচ্ছি আমরা। তো অবশ্যই সে কোয়েশ্চন নাম্বার 6 সঠিক উত্তর কি হবে? রাজস্থানের লবণাক্ত জলের হ্রদ কি নামে পরিচিত? সো কোয়েশ্চন নাম্বার 6 সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, আমাদের অপশন বি হবে যে সঠিক উত্তর, দান্ত। দ্য অপশন বি হবে যে সঠিক উত্তর, রাজস্থানের লবণাক্ত জলের হ্রদ কি নামে পরিচিত, দ্যাট ইজ অপশন বি। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 7, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হলো। যে মরু অঞ্চলে যে বায়ুর ক্ষয়কার্য আমরা দেখেছি, সেসব অঞ্চলে কিন্তু যে সেই শুষ্ক মরু অঞ্চলে কিন্তু বায়ুর ক্ষয়কার্য, যদি বলা যে বায়ুর ক্ষয়কার্য কোথায় সবচেয়ে বেশি, সেসব মরু অঞ্চলে কিন্তু হয়ে থাকে, আমাদের এলাকাতেও হয়ে থাকে, বাট সেটা কিন্তু না পরিমাণে হয়। বাট মরু অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। যে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো দেখা যায় সেসব ভূমিরূপের নাম কি? কোয়েশ্চন নাম্বার 7, কোয়েশ্চন নাম্বার 7 সঠিক উত্তর কি হবে যে ফ্যান? তো সঠিক উত্তরটি হবে যে মরু অঞ্চলে ব্যাঙের ছাতার মতো, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ সৃষ্টি হয়, সঠিক উত্তরটি হবে যে অপশন সি, গৌড়। যে অপশন সি হবে সঠিক উত্তর, গৌড় হলো যে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ, সেগুলা মরু অঞ্চলে সেই বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। নেক্সট কোয়েশ্চন, সিফ বালিয়ারি দেখতে যার মতো হয়। ইয়েস, সিফ বালিয়ারি দেখতে যার মতো হয়, কিসের মতো হয় সিফ বালিয়ারি দেখতে? সিফ বালিয়ারি দেখতে যার মতো হয়, কিসের মতো হয়? তরবারি, কুদাল, ত্রিশূল। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 8 সঠিক উত্তর কি হবে? সো ফ্রেন্ড, তার পাশাপাশি মনে রাখবে যে সিভ একটি আরবি শব্দ। যদি বলা হয় যে সিভ একটি কি শব্দ, তাহলে সিভ একটি মনে রাখবে যে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। সো এগুলি প্রধানত ফ্রেন্ড যে দীর্ঘ ও লম্বা বালিয়ারি এবং মরু অঞ্চলে কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে। বেসিক্যালি মরু অঞ্চলে সেগুলো দেখা যায় খুবই লম্বা এবং দীর্ঘ বালিয়ারি হয়, খুবই লম্বা এবং দীর্ঘ হয়। যেগুলো দীর্ঘ খুব লম্বা হয় এবং যেগুলো যে মরু অঞ্চলে দেখা যায়। এখানে আমাদের কথার অর্থ কিন্তু কোয়েশ্চেন আনসার কিন্তু সেটা নয়। কোয়েশ্চেন আনসার কি? যে শিব বালিয়ারি দেখতে যার মতো হয় সেটি কি হবে? তরবারি, কুদাল এবং ত্রিশূল। তো সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, শিব বালিয়ারি যেটি একটি আরবি শব্দ, সেটি দেখতে হয় যে তরবারির মতো, তরবারির মতো দেখতে হয়। কোয়েশ্চন নাম্বার 8। নেক্সট কোয়েশ্চন, ইনসেলবাস দেখা যায় কোন অঞ্চলে? ইনসেলবাস দেখা যায়, আমরা পড়েছি যে ইনসেলবাস কি, ইনসেলবাস কি আমরা সেটা পড়েছিলাম। ইনসেলবাস কি সেটা পড়েছিলাম তো না? ইনসেলবাস কি সেটা পড়েছিলাম। তাহলে বলো তো দেখি, ইনসেলবাস দেখা যায় নিচে কোন অঞ্চলে? কোয়েশ্চন নাম্বার 9, কোয়েশ্চন নাম্বার 9। সো ফ্রেন্ড, সঠিক উত্তরটি কি হবে? নিরক্ষীয় অঞ্চলে, সাভানা অঞ্চলে, মরুভূমি অঞ্চলে। কি হতে পারে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 9। সো কোয়েশ্চন নাম্বার 9 সঠিক উত্তর কি হবে? ইনসেলবাস দেখা যায়। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 9 সঠিক উত্তর হবে যে আমাদের, দ্যাট ইজ অপশন সি, কিন্তু যে মরুভূমি অঞ্চলে কিন্তু ইনসেলবাস দেখা যায়। ইনসেলবাস কোথায় দেখা যায়? যে মরুভূমি অঞ্চলে। সো ইনসেলবাস বেসিক্যালি দেখা যায় শুষ্ক মরুভূমি অঞ্চলে, এবং সেই ইনসেলবাসের ফলে যে ক্ষয়কার্যের ফলে কিন্তু কি হয় যে কঠিন শিলার মধ্যে অনেক সময় ধরে ক্ষয়কার্য হওয়ার পর তার মধ্যের জায়গাটি কিন্তু অনেকটা ডাল বিশিষ্ট হয়ে যায়, এবং তার পাশের যেই দুপাশে বা তিন পাশে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই উপরে চলে আসে। তো সেই ক্ষেত্রে ইনসেলবাস বেসিক্যালি দেখা যায় সে শুষ্ক মরু অঞ্চলের মধ্যে। নেক্সট কোয়েশ্চন ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 10।
কোয়েশ্চেন নাম্বার 10, রাজস্থান মরুভূমির চলনশীল বালিয়াড়িগুলিকে বলে, যে রাজস্থানে সেই মরুভূমির চলনশীল বালিয়াড়িগুলিকে কি বলে? যে বালিয়াড়িগুলি দেখা যায় সেগুলোকে কি বলা হয়? যে সাহারা, গোবি এবং দ্রিয়ান। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 10, যে রাজস্থান মরুভূমির চলনশীল বালিয়াড়িগুলিকে কি বলা হয়? তো সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড অপশন কি হবে? দ্য অপশন সি, যে দ্রিয়ান হবে। সঠিক উত্তর হবে যে দ্রিয়ান বলা হয় যে রাজস্থানের সেই মরুভূমির মধ্যে সেই চলনশীল বালিয়াড়িগুলিকে দ্রিয়ান বলা হয়। নেক্সট কোয়েশ্চন। তো তার আগে অবশ্যই বলে রাখছি যে ফ্রেন্ড, তোমরা জানো আমরা টিআরবিটি সিলেবাসকে বেস করে নিয়ে আসছি। তো টিআরবিটি এখন বলতে পারতো টিআরবিটি সিলেবাসের কোথায় আছে সেই টপিকটি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ যে উইন্ডস, তো সেই টপিকটিকে বেস করে কিন্তু আমাদের ক্লাসটি নিয়ে আসে। তার আগে কিন্তু আমরা রিভার এবং গ্লেশিয়ার করে নিয়েছি, তোমরা আশা করি সেগুলো দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে গিয়ে। আমরা কিন্তু প্রত্যেকটা সিলেবাসকে বেস করে বিভিন্ন ক্লাসগুলো নিয়ে আসছি, তোমরা আশা করি সেগুলো দেখেছো। ল্যাটিটিউড লংগিটিউড করিয়েছি, সোলার সিস্টেম, জিওগ্রাফি, স্টাডি অফ সায়েন্স, এগুলো করেছি, অনেকগুলো করেছি, রক্স করিয়েছিলাম, তোমরা আশা করি সেগুলো দেখেছো। এবং ওয়েদারিং সেগুলো করেছিলাম। তো আশা করবো তোমরা সেগুলো ল্যান্ড ফর্ম সেগুলো করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো গিয়ে, আমাদের সেসব ক্লাসগুলো আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 11, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ নিচের কোনটি হলো যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? কোয়েশ্চেন নাম্বার 11। তো আমরা বলেছিলাম যে আমাদের ক্লাসে শুধু যে আজকে বায়ু করাচ্ছে দ্যাট মিনস শুধু বায়ু থাকবে যেমনটা নয়, কারণ দেখতে চাই যে তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলো যে করাচ্ছে সেগুলো কতটা তোমাদের মনে আছে। কোয়েশ্চেন নাম্বার 11 সঠিক উত্তর কী হবে? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নিচে কোনটি হবে? দে রসে মতানে ইয়েস, এবং অপশন বি টেল, অপশন সি ড্রামডিল। কি হবে? ড্রামনিল। তো কোয়েশ্চেন নাম্বার 11 সঠিক উত্তর কী হবে? হিমবাহের সঞ্চয় কাজের ফলে, ইয়েস ফ্রেন্ড, সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ কী হবে? তো সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড অপশন সি, দ্যাট ইজ ড্রামলিন। ড্রামলিন হবে যে হিমবাহের যে সঞ্চয় কাজের ফলে গঠিত হয়। তাহলে বলতে পারো যে রসে মতন এবং টেল কি স্যার? যে রসে মতন এবং টেল কি? তো ফ্রেন্ড রসে মতন এবং টেল হলো যে বায়ুর যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো রসে মতানে এবং ট্রেল। সেগুলো হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত বা সঞ্চয় কার্যের ফলের কথা যদি বলে তাহলে আসবে ড্রামলিন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 12। সো ফ্রেন্ড তোমরা দেখেছো যে আমরা তোমাদের প্রিপারেশনকে ভালো করার জন্য কিন্তু আমরা যে আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু তোমাদেরকে কুইজ করাচ্ছি, কারণ আমরা সেভাবে তোমাদেরকে ক্লাস দিতে পারছি না। তার জন্য ক্লাস দিতে পারার একটা কারণও হচ্ছে যে ফ্রেন্ড আমরা সেভাবে ক্লাস নিয়ে এসে তোমাদের কিন্তু সেভাবে সাপোর্ট পাচ্ছি না। যদি দেখো যে 2-3টি করে ক্লাস নিয়ে আসছি অথচ তোমরা সেভাবে করছো না, দেখো ইভেন এখন পর্যন্ত যারা দেখছো তারাও লাইকও করছো না। তো আমরা কীভাবে বুঝবো তো তোমরা দেখতে ইন্টারেস্টেড আছো? তো তার জন্য আমরা যেহেতু তোমরা এখন অনেকেই দেখছি পার্টিসিপেশন সেইভাবে পাচ্ছি না, তো তার জন্য আমরা কিছু ক্লাসের সংখ্যা কমিয়ে অন্তত টেলিগ্রামে সেভাবে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতে পেয়েছো যে আমরা প্রিভিয়াস ক্লাসে বেঙ্গলিও দিয়েছি, তাছাড়া গতকালকে আমরা হিস্ট্রিও দিয়েছি। তোমরা আশা করবো সেগুলো করেছো সবাই, তো তার জন্য আমরা দিচ্ছি। বাট আলটিমেটলি আমরা যদি আগের মতো আবার সেমভাবে আবার কিছুদিনের মধ্যে পাই অবশ্যই দিতে পারি সেমভাবে আবার ক্লাস। তো সেসবই তোমাদের উপর আমরা প্রত্যেক ক্লাসে যে বলি যে ফ্রেন্ড সেসবই তোমাদের উপর ডিপেন্ড করবে। তো তার জন্য বলে যে আমাদের কিছু মোটিভেশন দরকার আছে তোমাদের ক্লাস থেকে। তোমরা যদি সেইভাবে করো, দেখতে পাই যে লাইক এবং শেয়ার করছো, কমেন্ট করছো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তোমরাও ইন্টারেস্টেড আছো, আদারওয়াইজ কীভাবে আমরা বুঝবো। তো তার জন্য বলি যে তোমরা অবশ্যই বলবে, দেখাবে তোমাদের সেসব কিছু লাভ এবং সাপোর্ট, তাহলে আমরা কিন্তু সেভাবে নিয়ে আসতে পারছি ফ্রেন্ড। বুঝছো আমরা তো হিউম্যান বিং না, আমরা তোমাদের মতো অ্যাজ এ হিউম্যান বিং, তো আমাদেরও সেসব কিছু দরকার আছে। সো ফ্রেন্ড আমরা চাইবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। এক্সাম আগস্টই হোক আর সেপ্টেম্বরই হোক, অন্তত হবে তো না, কোনো না কোনো একদিন তো হবে। তোমরা অনেকে বলছো যে স্যার প্লিজ ডেট বলুন। ডেট আমরা কীভাবে বলি? গভর্নমেন্ট নিজেও বলতে পারবে না যে ডেট কবে এক্সাম হবে, তো আমরা কীভাবে বলি? হ্যাঁ, তো ডেট আমরা কীভাবে বলি বলো তো? গভর্নমেন্ট নিজেও বলতে পারবে না, যে তুমি যদি শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করো উনিও বলতে পারবে না যে কবে এক্সাম হবে, তাহলে আমরা কীভাবে বলি? সেটা বেসলেস। যখন এক্সাম হবে তখন তোমরা ইজিলি দেখতে পাবে, অন্তত এক্সাম হওয়ার অন্তত 2 থেকে 3 সপ্তাহ আগে অবশ্যই তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তো সেগুলো নিয়ে চিন্তা করবে না যে এক্সাম যেদিনই হোক, বা তোমাদের তো প্রিপারেশন রাখতে হবে না, কন্টিনিউয়াস প্রিপারেশন রাখতে হবে। যখন প্রিপারেশন কন্টিনিউ রাখবে, যখন প্রিপারেশন তুমি তোমার টপ লেভেল বা পিক লেভেলে পুষতে পারবে, তখন দেখবে যে এক্সাম যেদিনই হোক, এক্সাম নোটিফিকেশন আজ দেখ এবং কাল এক্সাম হোক, তাহলে তোমরা কিন্তু প্রবলেম ফেস করবে না।
তোমরা তখন কনফিডেন্স লো হবে না, কারণ তোমরা প্রিপারেশন সেইভাবে আগে থেকে নিয়ে নিয়েছো। তো তাই বলি যে সেসব কিছু ছেড়ে অন্তত যে এক্সাম যদি যখনই হোক অন্তত তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো, বেস্ট দেও, তোমাদের থেকে বেস্ট দো, বেস্ট সময় ট্রাই করো, সবচেয়ে এই সময়টাকে খুব ভালোভাবে যে এই জায়গাতে কাজে লাগাও। তাহলে কিন্তু তোমরা যে ফাদার যে আপকামিং ডেজগুলোতে তোমরা যখন এক্সাম আসবে তখন কিন্তু সেসব সেইভাবে কিন্তু বার্ডেন আসবে না ফ্রেন্ড। সো কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর কী হবে? যে ভারতের নাইগ্রা বলা হয় যে জলপ্রপাতকে, তা হলো চিত্রকূট, যুগ এবং কপিল দ্বারা। কী হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর কী হবে? সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর কী হবে? ভারতের নাইগ্রা বলা হয় যে জলপ্রপাতকে। ইয়েস, তো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড ভারতের নাইগ্রা বলা একমাত্র আমরা জানি যে অপশন এ চিত্রকূট। চিত্রকূটকে কিন্তু যে ভারতের নাইগ্রা বলা হয়, ভারতের নাইগ্রা বলা হয় যে জলপ্রপাতকে, সেটি হলো যে চিত্রকূট। মনে রাখবে, চিত্রকূটকে বলা হয়, বারে বারে বলছি, যে নাইগ্রা। নেক্সট কোয়েশন। তো চিত্রকূট হলো যে চিত্রকূটকে বলা হয় যে ভারতের নাইগ্রা। সো পাশাপাশি মনে রাখবে যে ফ্রেন্ড সেই চিত্রকূট, সেই জলপ্রপাতটি, যে ওয়াটারফলটি, সেটি কোথায় অবস্থিত? সেটি সেই ইন্দিরাবতী রিভারের উপর। যে ইন্দিরাবতী রিভারের উপর সেটি অবস্থিত। ইয়েস ফ্রেন্ড, ইন্দিরাবতী রিভারের উপর সেটি অবস্থিত। পাশাপাশি মনে রাখবে যে সেটি কোন স্টেটের মধ্যে আছে? সেটি আছে ছত্তিশগড়ে। সেটি আছে কোথায় আছে? ছত্তিশগড়ে সেটি আছে ফ্রেন্ড, ছত্তিশগড়ে সেটি আছে এবং সেটি ইন্দিরাবতী রিভারের উপর সিচুয়েটেড। নেক্সট কোয়েশন। ভারতের উচ্চতম জলপ্রপাত হলো নিচে কোনটি হবে? যে মহাত্মা গান্ধী জলপ্রপাত, কুঞ্চিকল এবং চিত্রকূট। কোনটি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 13, যে ভারতের উচ্চতম জলপ্রপাত নিচে কোনটি হবে? সো আমাদের সঠিক উত্তরটি হবে যে ভারতের উচ্চতম জলপ্রপাত হবে, দেখি কি হতে পারে। তোমরা সবাই আনসার করো। সবাই প্রথমত আনসার করবে যে কোনটি হবে সঠিক উত্তর, যে ভারতের উচ্চতম জলপ্রপাত নিচে কোনটি হবে? ভারতের উচ্চতম জলপ্রপাত, তো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড অপশন বি, কিন্তু কুঞ্চিকল। যে কুঞ্চিকল হলো ভারতের উচ্চতম জলপ্রপাত এবং সেটি যে কর্ণাটকে অবস্থিত। সেটি কোথায় অবস্থিত? যে কর্ণাটকে সেটি অবস্থিত। তো সেটি অ্যারাউন্ড যে 455 মিটার, অ্যারাউন্ড 455 মিটার সেটার। তো ভারতের উচ্চতম জলপ্রপাত যদি বলা হয় তাহলে কুঞ্চিকল হবে এবং সেটি কর্ণাটকের মধ্যে অবস্থিত। নেক্সট কোয়েশন। সমুদ্রের জলতলের উচ্চতা প্রতি বছর বাড়ছে। যে সমুদ্রের জলতলের উচ্চতা প্রতি বছর কত করে বাড়ছে? কত মিলিমিটার করে বাড়ছে? 5 মিলিমিটার, 7 মিলিমিটার, 3 মিলিমিটার। কী হবে সঠিক উত্তর? সো ফ্রেন্ড, যেভাবে দেখছো যে সমুদ্রের জলের উচ্চতা প্রতি বছর কত কিলোমিটার করে বাড়ছে, যদি সেভাবে কিন্তু উচ্চতা বাড়ে, কিন্তু আগামী 10 থেকে 15 বছর বা 20 বছর পরে দেখবে যে সমুদ্র পার্শ্ববর্তী এলাকা যেসব শহরগুলো আছে কিন্তু অনেকগুলো কিন্তু জলের তলে ডুবে যাবে। এবং সেসব কিছু হচ্ছে একমাত্র এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো তার জন্য কিন্তু সেইভাবে সেই সমুদ্রের জলস্তরগুলো বাড়ছে। তার জন্য আমরা জানি যে গভর্নমেন্ট রিসেন্টলি তারা ইনিশিয়েটিভ নিয়েছিল যে 2030-এর মধ্যে তারা যে রিনিউয়েবল এনার্জির দিকে তারা অনেকটা চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু 30% যে ফিউল ইউজ করানো কমাবে, যে 30% গাড়ি কমাবে যেগুলো যে ফিউল ইউজ করে, যেগুলো থেকে যে পলিউশনগুলো বাড়ছে এবং এনভায়রনমেন্টগুলো যে চেঞ্জ হচ্ছে। তার জন্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে যে 2030-এর মধ্যে যে 30% যে যারা ফিউল ডিজেল গাড়ি সেগুলোকে কমানো হবে এবং তারা রিইউজেবলস এনার্জি দিকে তারা মুভ করবে। তো কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর কী হবে? সমুদ্রের জলতলের উচ্চতা প্রতি বছর বাড়ছে। কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর হবে যে অপশন এফ, যে 5 মিলিমিটার, যে 5 মিলিমিটার বাড়ছে। সমুদ্রের জলের উচ্চতা প্রতি বছর বাড়ছে যে 5 মিলিমিটার। নেক্সট কোয়েশ্চন। ভূমিরূপ পরিবর্তনের যে প্রাকৃতিক শক্তির প্রভাব সর্বাধিক, তা হলো যে ভূমিরূপ পরিবর্তনের যে প্রাকৃতিক শক্তির প্রভাব, কোন প্রাকৃতিক শক্তির প্রভাব সবচেয়ে বেশি যে ভূমিরূপ পরিবর্তনে? সো বায়ু, হিমবাহ এবং নদী। কি হতে পারে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 15, যে ভূমিরূপ পরিবর্তনের যে প্রাকৃতিক শক্তির প্রভাব সবচেয়ে বেশি, কি হতে পারে তোমরা মনে করতে পারো? এখন অনেকে ভাবতে পারে যে স্যার আজকে বায়ু ক্লাস করেছেন, দ্যাট মিনস বায়ু হবে। সো ফ্যান, আমি বলে রাখছি যে বায়ু কিন্তু হবে না।
বায়ু কিন্তু একেবারেই হতে না, কারণ বায়ুর সেভাবে নেই। বায়ু দেখতে পাচ্ছ যে বায়ু কিন্তু সব জায়গাতে তার কাজ করতেই পারে না। বায়ু শুধু শুষ্ক সেসব অঞ্চলই করতে পারে যেখানে গাছপালা শূন্য, এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের বেশি কম। তো সেই সব অঞ্চলে কিন্তু যে বৃষ্টিপাত, সেই সব অঞ্চলে কিন্তু যে ভূমিরূপে পরিবর্তন হয়ে থাকে, সেই সব অঞ্চলে বায়ু পরিবর্তন করে। বাট বায়ু কিন্তু সব জায়গাতে পরিবর্তন করতে পারে না। তাহলে সঠিক উত্তরটি কী হতে পারে? যে ভূমিরূপ পরিবর্তন যে প্রাকৃতিক শক্তির প্রভাব সর্বাধিক, তা হলো যে আমাদের নদী হবে সঠিক উত্তর। নদী হবে যে সঠিক উত্তর। নদীর কিন্তু সবচেয়ে বেশি শক্তি, যে ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে সর্বাধিক ক্ষমতা বুক করে নদী। নদী দেখতে পাবে যে ফ্রেন্ড সকল এলাকায় কিন্তু নদী যখন প্লাট আসে, বন্যা আসে, সে কিন্তু তার সেভাবে ক্ষয় বহনে বা অবক্ষেপণের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপে পরিবর্তন করে নিয়ে আসছে। তো একমাত্র যে নদীর সেইভাবে শক্তি বেশি সবচেয়ে তুলনায়, যে বায়ু, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গের কথা যদি বলা হয়, তার মধ্যে নদীর নামই প্রথমে আসবে। তো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা তোমাদের জন্য 15 কোয়েশ্চেন নিয়ে আসলাম। শুধু দেখবে না যে 15 কোয়েশ্চেন নিয়ে আসলাম, যে স্যার 15 কোয়েশ্চেন নিয়ে আসছেন। তো আমরা 15 কোয়েশ্চেনের পাশাপাশি কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন ডিসকাশন করেছি, তোমরা আশা করে দেখেছো। যদি আমাদের এরকম ক্লাস ভালো লাগে থাকে, অবশ্যই যারা লাইক করছেন, শেয়ার করছেন, অবশ্যই করবে ফ্রেন্ড। যারা সাবস্ক্রাইব করছেন, অবশ্যই করে নেবে যদি এরকম ক্লাস মিস না করতে চাও। পাশাপাশি আমরা তো আমাদের বেস্ট ট্রাই করছি, তোমরাও তোমাদের থেকে বেস্ট দেবে আমাদেরকে। অবশ্যই আমরা তা সেসব কিছু পেলে অবশ্যই মোটিভেট হবো যে ক্লাসগুলো কন্টিনিউ করতে। সো ফ্রেন্ড, অবশ্যই বলবে যে তোমরা কেমন লাগেছে আমাদের ক্লাসগুলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা আমার সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস কৃতি প্রয়োজন, সেখানে জয়েন হয়ে ক্লাসের সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে। ইভেন ফ্রেন্ড, আমরা সেখানে কিন্তু এখন যদি কুইজও করাচ্ছি, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। যদি কুইজ করতে চাও আমাদের সাথে, অবশ্যই সেখানে করতে পারো। আমরা বিভিন্ন সাবজেক্টের উপর নিয়ে আসছি, কারণ যেহেতু তোমাদেরকে ক্লাস সেইভাবে দিতে পারছি না প্রত্যেক দিন, তো তার জন্য আমরা সেইভাবে করাচ্ছি। তোমরা অবশ্যই চাইলে জয়েন হতে পারো। আমরা সেখানে ফ্রি অফ কস্ট সব কিছু শেয়ার করছি। সো ফ্রেন্ড, কিছু বলবে? আর যদি না বলো তাহলে আমরা অবশ্যই ক্লাস কুইট করতে পারি। আদারওয়াইজ যদি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারো। সো ওকে, টিল দেন থ্যাংক ইউ যারা যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং। ওকে, তাহলে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।